আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তানভীর আহমেদ। মাইক্রোসফট ওয়ার্ডের পঞ্চম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। মাইক্রোসফট ওয়ার্ডের চতুর্থ ক্লাসে আমি টেবিল নিয়ে বিশদ আলোচনা করেছি। মাইক্রোসফট ওয়ার্ডের পঞ্চম ক্লাসে আমি ইলাস্ট্রেশন নিয়ে সম্পূর্ণ আলোচনা করব এবং কিভাবে আমরা একটি ডকুমেন্টে ইমেজ, আইকন অথবা লোগো ইনসার্ট করতে পারি এবং শেপ, আইকনস এবং স্মার্ট আর্ট, চার্ট এবং স্ক্রিনশট নিয়ে ফুল ডিটেলস আলোচনা থাকবে আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমে আমি আসবো হচ্ছে ইলাস্ট্রেশনের এই বক্সের ফার্স্ট যে অপশনটা আছে সেটা হচ্ছে পিকচারে। অর্থাৎ আমরা যখনই ডকুমেন্টের ভিতরে আইকন, লোগো অথবা কোনো পিকচারকে ইনসার্ট করতে চাইব, তখন আমাদেরকে ইনসার্ট নামের যে অপশনটা আছে সেখানে গিয়ে পিকচার যে অপশন আছে সেটাকে আমাদের খুঁজে বের করতে হবে এবং সেখান থেকে আমরা যদি ড্রপ ডাউনে ক্লিক করি, বর্তমানে যে আপডেট ভার্সনগুলো রয়েছে সেই আপডেট ভার্সনে আপনি হয়তো এই দুটো অপশন এক্সট্রা পেয়ে যাবেন এবং সেটা আপনাকে অনেকটাই সাহায্য করবে। এবং পুরাতন যে ভার্সনগুলো আছে সেখানে দিস ডিভাইস নামক যে অপশনটা রয়েছে, এই অপশনে ক্লিক করলে আপনি সরাসরি আপনার পিসির যে ফোল্ডারগুলো আছে সেই ফোল্ডারে সরাসরি প্রবেশ করবেন। তো দেখেন, আপনাকে অবশ্যই ফিক্সড করতে হবে যে আপনার কম্পিউটারে কোন ফোল্ডারে আপনি কোন ছবি অথবা আইকন অথবা লোগোটা রাখছেন। তো আপনাকে সেই ফোল্ডারে গিয়েই আমাকে খুঁজে বের করতে হবে এবং তারপরে সেই ছবিটাকে সিলেক্ট করে আমাকে ইনসার্ট করতে হবে। তো দেখেন, আমার কিন্তু ছবিটা ইনসার্ট করা হয়ে গেছে। এখন একটা সমস্যা আপনি প্রথমে ফেস করবেন, সেটা হচ্ছে কি, আপনি চাইলে কিন্তু ছবিটাকে সরাতে পারবেন না। তো ছবিটাকে সরানোর জন্য দেখেন, ছবির ডান পাশে একটা ছোট আইকন আছে। এই আইকনের ভিতরে ক্লিক করলে এই যে লেআউট অপশনসের নিচে কতগুলো আছে অপশনস, এর ভিতরে একটা আছে ইন লাইন উইথ টেক্সট এবং উইথ টেক্সট র্যাপিং। এই টেক্সট র্যাপিংয়ের ভিতরে 6টা অপশন আছে। এর মধ্যে এই যে লাস্টে কর্নারে যে অপশনটা আছে সেটা হচ্ছে কি ইন ফ্রন্ট অফ টেক্সট। এটা যখনই আপনি অন করে দিবেন তখনই কিন্তু দেখবেন যে আপনার এই ছবিটা জাদুর মতো সরাতে পারতেছেন। অথবা আপনি যদি রাইট ক্লিক করেন এবং রাইট ক্লিক করলে একটু নিচে গেলেই কিন্তু আপনি র্যাপ টেক্সট নামে যে অপশন আছে সেখানে কিন্তু আপনি ওই অপশনগুলো হুবহু পেয়ে যাবেন। এখান থেকে চাইলে কিন্তু এই অপশনটাকে ক্লিক করে আপনি এই ছবিটাকে যে কোনো জায়গাতে মুভ করতে পারবেন, এমনকি আপনি রিসাইজও করতে পারবেন। তো এটা গেলো হচ্ছে যে কোনো একটা পিকচার মুভ করা এবং এটাকে ইন ফ্রন্ট অফ টেক্সট করা। এখন দেখেন, যখনই আমরা কোনো ছবি ইনসার্ট করব তখনই সচরাচর আমরা কিন্তু যে কোনো ছবিরই সাধারণ টুকিটাকি এডিটিং করি, যেমন ব্রাইটনেস বাড়াই অথবা কমাই, অথবা যে কোনো একটু কাজ করতে গেলে ক্রপ করতে হতে পারে। সেগুলো করতে গেলে আমাদেরকে কিন্তু বিভিন্ন ফটো এডিটিং সফটওয়্যার ইউজ করতে হয়। কিন্তু এখানে একটা ম্যাজিক আছে যে দেখেন, আপনার এখানে যে কোনো ছবি এডিট করার জন্য কিন্তু আপনার এখানে কোনো এক্সট্রা কোনো ফটো এডিটিং সফটওয়্যার ইউজ করতে হবে না। এখানে মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরেই কিন্তু টুকিটাকি কাজ করার জন্য বেশ কিছু অপশনস আপনাকে দিয়ে দিছে। তার মধ্যে দেখেন একটা গুরুত্বপূর্ণ অপশন আছে, সেটা কি রিমুভ ব্যাকগ্রাউন্ড। এটা হয়তো আপনি পুরাতন যে ভার্সনগুলো আছে সেখানে পাবেন না, কিন্তু বর্তমানে যে আপডেট ভার্সনগুলো আছে সেগুলোতে কিন্তু এই রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে অপশনটা কিন্তু ইনসার্ট করে দেওয়া আছে। এবং তারপরে ফুল ডিটেলসে একটা প্যানেল বার বা মেনু বার কিন্তু দেখবেন, একবার এইখান থেকে শুরু করে একবার এই পর্যন্ত জাস্ট খালি ফটোর অপশন হিসেবে এখানে ইনসার্ট করে দিয়েছে। বিভিন্ন অপশন এখানে আছে। তো আমরা দেখি যে কীভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো দেখেন, এই যে লোগোটা আমি ইনসার্ট করছি, এই লোগোর কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে। আপনি হয়তো বুঝতে পারতেছেন না এখন, কারণ আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ড সেটাও সাদা এবং লোগোর ব্যাকগ্রাউন্ড দুইটাই কিন্তু সেম, এই জন্য আপনি বুঝতে পারতেছেন না। তো আমি যদি এখান থেকে ডিজাইনে যায় এখান থেকে পেজ কালারটাকে একটু চেঞ্জ করে দেই, তাহলে কিন্তু আপনি খুব সহজেই দেখেন এখানে দুইটার কালার কিন্তু বুঝতে পারবেন। তো আমার এখানে লোগোতে কি আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো আমার ব্যাকগ্রাউন্ড লাগবে না। তো আমি যখনই একটা জিনিস মনে রাখবেন যে ব্রাউজার থেকে অথবা ইন্টারনেট থেকে যখনই কোনো ফাইল ডাউনলোড দিবেন, সেটা হতে পারে যে কোনো একটা লোগো অথবা আইকন, তখন সেটার পিএনজি ফাইলটাকে ডাউনলোড দেবেন। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ছাড়া যে ফাইল আছে ওই ফাইলটাকে আপনাকে ডাউনলোড দিলে হয়তো বা আপনার কষ্ট করে আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে না। তো এখন দেখেন, যদি কোনো একটা ইমেজ অথবা আইকন আপনি ব্যাকগ্রাউন্ড সহ ডাউনলোড করেই ফেলেন, এখন এর তো অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো প্রথমে কী করতে হবে, আমাদেরকে যে ইমেজ অথবা আইকনটা আছে সেটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে পিকচার ফরম্যাটে যাওয়ার পরে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে যে অপশন আছে সেই অপশনটাতে আমরা ক্লিক করে দেব। এখন দেখেন, এখান থেকে ক্লিক করার পরে আমার এখানে একটু জুম করে নিই, আমি এখান থেকে একটু জুম করি। তো জুম করা মাত্র দেখেন
আমার এখানে কিন্তু প্রায় 90% অংশ কিন্তু এই লোগোর পিঙ্ক কালার হয়ে গেছে এবং বাকি এই অংশটা এবং এই পাশের অংশগুলো কিন্তু আলাদা। এই অংশটা হয়তো সিলেক্ট করে নাই, পিঙ্ক হয় নাই, আর এই অংশটা কী হয়েছে, পিঙ্ক হয়ে গেছে। তো এখন এই অবস্থাতে যদি আমি এখান থেকে কিপ চেঞ্জেস দিই, তাহলে দেখবেন যে আপনার লোগোর 4 ভাগের 3 ভাগ কিন্তু রিমুভ হয়ে যাবে। দেখেন আমি জিনিসটা দেখাই, দেখেন এই অংশটা আছে আর বাকি অংশটা কী হয়েছে, রিমুভ হয়ে গেছে। তার মানে কি, আপনার এই অংশটা হচ্ছে ডিসলেক্ট, পিঙ্ক হয় না, এই কারণে বাকি যে অংশটা পিঙ্ক হয়ে গেছে ওইটা হচ্ছে আপনার রিমুভ হয়ে গেছে। এখন এখান থেকে আমরা ফিক্সড করতে পারবো কীভাবে, ধরেন এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভে আবার যাই, যাওয়ার পর এখানে বাম পাশে যে রিফাইন নামে কিছু দুইটা অপশন দিছে, এখানে রিফাইনের দুইটা অপশন আছে। তো এখান থেকে প্রথম যে অপশনটা সেটা হচ্ছে কি মার্ক এরিয়াস টু কিপ, এবং পরের অপশনটা আছে মার্ক এরিয়াস টু রিমুভ। তাহলে মার্ক এরিয়াস টু কিপের মাধ্যমে আমি এখান থেকে মার্ক করে দিতে পারবো যে আমার কোন কোন অংশটা আমার মার্ক করতে হবে অর্থাৎ রাখতে হবে। তো দেখেন আমার এই অংশটা কিন্তু সিলেক্ট হয় নাই, তো এটাকে মার্ক করার দরকার নাই। পরবর্তী যে এখানে অংশগুলো আছে সেগুলোকে আমি মার্ক করে দিই, এই একটা অংশ, পরের এই একটা অংশ। তো এইভাবে কিন্তু আমি পুরো অংশটাকে কী করলাম, মার্ক করে দিলাম। এবার আমি যদি এখান থেকে কিপ চেঞ্জেস দিই, তাহলে দেখবেন কিন্তু আমার আরেকটা অংশ কিন্তু এখানে বাদ পড়ে গেছে। তো এইটাকে আবার কিন্তু সেম ওয়েতে আমাকে কী করতে হবে, মার্ক করে দিতে হবে। তো দেখেন এখান থেকে আমি মার্ক এরিয়াস টু কিপে যেয়ে এটাকেও মার্ক করে দিলাম। এখন আমার কিন্তু কিপ চেঞ্জেস দিয়ে দেখেন পুরো লোগোটাই চলে আসছে। তো এটা হচ্ছে একটু কাজ আপনাকে করে নিতে হবে একটু সময় দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে। তো এটা অনেক সময় এক কালারের ব্যাকগ্রাউন্ড হলে একটু সহজ হয়, কিন্তু যদি একটু মিক্সড কালার হয় বা গ্রাডিয়েন্ট কালার থাকে কোনো একটা ইমেজে, তো সেক্ষেত্রে একটু কষ্ট করে রিমুভ করতে হবে। এছাড়াও কিন্তু আপনি যদি ফটোশপের টুকিটাকি কাজ জানেন, সেক্ষেত্রে যদি ফটোশপ সফটওয়্যারটা আপনার ইনস্টল দেওয়া নাও থাকে, আপনার ফটোপিয়া নামে একটা অপশন আছে ইন্টারনেটে গেলে, আপনি যদি ক্রোমে যায় সার্চ দেন ফটোপিয়া নামে, সেখানে এই যে ওয়েবসাইটটা আছে এটা কিন্তু সম্পূর্ণই একবার ফটোশপের মতো কাজ করে। ঠিক আছে, তো চাইলে কিন্তু আপনি সেখান থেকেও যে কোনো একটা ফাইলের ব্যাকগ্রাউন্ডে খুব সহজে নিখুঁতভাবে রিমুভ করতে পারবেন। তো ঠিক আছে, এটা গেলো হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের রিমুভের যে ব্যাপারটা সেটা। তো এখন আমি এখান থেকে কালারটা আবার চেঞ্জ করে দিয়ে আগের কালারে নিয়ে যাই। তো ডিজাইনে যাই, সেখান থেকে ব্যাকগ্রাউন্ড সাদা ছিল, সাদা করে দিলাম। এখন যে ছবিটা আছে এটাকে আমি যদি আরেকটু এডিটিং করতে চাই, কীরকম এডিটিং, ধরেন পিকচার ফরম্যাটে যাই, এখান থেকে কারেকশনস নামে যে অপশনটা আছে এখান থেকে যে কোনো একটা মানুষের ছবি হলে সেটা ভালো হইতো। তো দেখেন এখান থেকে যাই আমি এই যে এখানে শার্পেন অথবা সফটেন নামে দুইটা অপশন আছে এখানে, এবং নিচে এই যে ব্রাইটনেস কমানো এবং বাড়ানো নামে একটা অপশন দিয়েছি। দেখেন এখান থেকে যাই যদি আমি এই দিকে আসি, তাহলে কিন্তু আমার এটা ব্রাইটনেসটা কমে যাবে। তো আমি এই ছবিটাকে রিমুভ করে আমি একটা মানুষের ছবি নিতেছি। ঠিক আছে, যেমন পিকচার থেকে দিস ডিভাইসে যায় যে কোনো একটা ম্যানের ছবি নেই, ধরুন আমি এই ছবিটার উপরে কিছু কাজ করব। তো এখন কারেকশনস নামে যে অপশনটা আছে এই অপশনে থেকে আমি এই অপশনটা থেকে ডান দিকে আসতে যাই, তাহলে কিন্তু আমার এই জিনিসটা আরও সফট হবে। ঠিক আছে, এটা হচ্ছে শার্পেন 0, এবং এই দিকে গেলে শার্পেন 25%, এদিকে হচ্ছে 50%। তো এটা দিয়ে কিন্তু যে কোনো ছবিকে খুব সহজে আমরা শার্প করতে পারবো। এখন আমরা আসি হচ্ছে ব্রাইটনেসে। তো ব্রাইটনেসে এই প্রথম যে অপশন আছে সেটা হচ্ছে কি ব্রাইটনেসটা একবারে কমাই দেবে, এরপর আস্তে আস্তে সামনের দিকে গেলে আমার ব্রাইটনেসটা কী হবে, আস্তে আস্তে বাড়বে। দেখছেন এখান থেকে সেটা হচ্ছে ব্রাইটনেসের অপশনটা, এবং নিচে আরও কিছু অপশন আছে, এখান থেকে যে অপশনটা আপনার ছবির জন্য পারফেক্ট মনে হবে ওই অপশনটাকে চুজ করে আপনি কিন্তু ইউজ করতে পারবেন। ঠিক আছে, এখন আমরা আসি হচ্ছে কালারে। এই যে ডান দিকে লক্ষ্য করলে কারেকশনসের পাশে উপরে আছে কালার, এই কালার নামে অপশনের ভিতরে আরও কিছু অপশন দেওয়া আছে। যেমন এখান থেকে দেখেন যে এইটা হচ্ছে কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে, ছবিটা একটু সরাই নিই আমি ডান দিকে, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। যে এই কালারের যে অপশন আছে এখান থেকে এই যে ফার্স্টের যে অপশনটা সেটাতে কী করে যে কোনো ছবিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারবে, অর্থাৎ স্যাচুরেশন হচ্ছে 0। এরপরে কি হালকা একটু কালার মিক্সিং হবে ডান দিকে যত যাবো। ঠিক আছে, এভাবে আপনি চাইলে কিন্তু ছবিটাকে আর একটু বেশি কালারফুল করতে পারবেন। এটা হচ্ছে কালার টোন, কালার টোনেও সেম কালার চেঞ্জিংয়ের কাজটা করে থাকে। তো এখান থেকে যেটা আপনার পারফেক্ট কাজ করবে ছবির ক্ষেত্রে সেটা আপনি নিয়ে কাজ করে আপনি এটাকে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে,
এখন আমরা আসবো হচ্ছে আর্টিস্টিক ইফেক্ট। আপনারা সচরাচর কিন্তু পিক্সআর্ট নামে যে একটা সফটওয়্যার আছে মোবাইলে, সেই মোবাইলে ফটো এডিটিং করতে গেলে কিন্তু এই যে এখানে যে আর্টিস্টিক ইফেক্ট নামে যে অপশনটা আছে, এই অপশনের বিভিন্ন অপশন কিন্তু ওই পিক্সআর্ট নামে যে অপশনটা মানে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারের ভিতরে দিয়ে দিছে। তো যদি আপনারা ওইখানে কাজ করে কেউ অভ্যস্ত থাকেন তাহলে এখানে কিন্তু এই জিনিসগুলো নিয়ে কাজ করা তেমন একটা কঠিন হবে না। ঠিক আছে, এই অপশনগুলো ওই পিকচার্ট নামক যে আছে ওইখানে এই জিনিসটা আছে। তো সেই জিনিসটা কিন্তু এখানে মাইক্রোসফট ওয়ার্ডের এই আপডেট যে ভার্সনটা সেখানে দিয়ে দিছে। তো এখন আসবো আমরা হচ্ছে ট্রান্সপারেন্সিতে। আমাদের ডিজাইনের ক্ষেত্রে কোনো আইকনের অথবা কোনো একটা লোগোর আমাদের ট্রান্সপারেন্সিটাকে কমানো অথবা বাড়ানো লাগতে পারে। সেক্ষেত্রে এখানে ট্রান্সপারেন্সি নামে একটা অপশন দিছে। এখানে প্রথম এটা হচ্ছে কি 100%, অর্থাৎ আপনার ছবিটা হচ্ছে কি ফুল আপনি দেখতে পাবেন, অর্থাৎ ট্রান্সপারেন্সি 0। এবং এইখান থেকে যত ডানের দিকে যাবেন তত কিন্তু কী হবে, আপনার ছবিটা আস্তে আস্তে ওয়াটার মার্কের মতো ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে যেতে থাকবে। ঠিক আছে, তো এখানে দেখেন ট্রান্সপারেন্সি লেভেল কত, 95%। তো এইভাবে চাইলে কিন্তু আপনি যে কোনো একটা ছবির ট্রান্সপারেন্সিটাকে চেঞ্জ করতে পারবেন। এখন আমরা আসবো হচ্ছে এখানে দেখেন একটা ছোটো করে অপশনস দিয়ে দিছে। একটা হচ্ছে কি কম্প্রেস পিকচার। কম্প্রেস পিকচারটা কি, আমাদের অনেক সময় যে কোনো একটা ছবি, যেমন আমরা যখন মনে করেন যে অনলাইনে অ্যাপ্লিকেশন করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পিকচারের ক্ষেত্রে অথবা সিগনেচারের ক্ষেত্রে এমবি বা মেগাবাইটের যে একটা অপশন আছে এটা কিন্তু আমাদেরকে উল্লেখ করে দেয় যে 100 কেবি, অথবা দেখা যায় মনে করেন ওই থেকে কম হইতে পারে 300 কেবি হইতে পারে, এরকম একটা ফরম্যাট আমাদেরকে কী করে, সাইজ আমাদেরকে নির্দিষ্ট করে দেয়। তো আপনি চাইলে কিন্তু এই যে অপশনটা আছে এখানে কম্প্রেস পিকচার, এখান থেকে দেখেন এই যে উপরে কিছু কিছু ইয়ে আছে, যেমন এটা আছে সবচেয়ে কম 150 পিপিআই, একটু উপরে দিয়ে গেলে সে কিন্তু হাই, এই যে ফিডিলিটি প্রিজার্ভস, এটা হচ্ছে সবচেয়ে হাই লেভেলের যে ফটোটা সেটা হচ্ছে এটা। তো এখান থেকে চাইলে কিন্তু আপনি যে কোনো একটা ছবির কিন্তু রেজলিউশনটাকে একটু কমায় নিতে পারবেন অথবা বাড়াই দিয়েও নিতে পারবেন। ঠিক আছে, এখন আমরা আসবো হচ্ছে এটা আছে কি নিচে আরও কিছু অপশন আছে, চেঞ্জ পিকচার। তো আপনি মনে করেন এখানে কিছু ফরম্যাটিং অ্যাড করছেন, ছবির ব্যাপারে কিছু ব্রাইটনেস বাড়াইছেন অথবা কমাইছেন, কালার চেঞ্জ করছেন। এখন এই সেম ফরম্যাটিংটা থাকবে বা চেঞ্জেসটা থাকবে, কিন্তু আপনি এই ছবির পরিবর্তে যখন অন্য কোনো একটা ছবি এখানে ইনসার্ট করবেন সেই ক্ষেত্রে কী করবেন, এই যে এখানে দেখেন ছোটো যে অপশন আছে চেঞ্জ পিকচার, এখান থেকে দিস ডিভাইস থেকে যে কোনো একটা পিকচার কিন্তু আপনি অ্যাড করেন, সেই পিকচারটাতে হুবহু ব্রাইটনেস অথবা কোনো কালার কারেকশন অটোমেটিক সেট হয়ে যাবে, আপনাকে নতুন করে ইনসার্ট করতে হবে না। ঠিক আছে, এখন নিচের অপশনটাও কিন্তু সেম, আপনি যদি কোনো পিকচার চেঞ্জ করে চান সেটাও কিন্তু এইখানে রিসেট পিকচার দিলে হুবহু আপনার ওই ফরম্যাটে এটা চেঞ্জ হয়ে যাবে ছবিটা। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে পিকচারের অ্যাডজাস্টমেন্টের কাজ। এই যেখানে দেখেন লেখা আছে অ্যাডজাস্টমেন্ট, এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টের কাজ। এখন ছবিতে ফ্রেম দিতে হইতে পারে, ফ্রেম কিন্তু যে কোনো একটা ছবির সৌন্দর্যকে বাড়ায় দেয় আরও। তো ফ্রেম দেওয়ার জন্য ওই যে পিকচার স্টাইলস নামে যে একটা অপশন আছে এখানে, এই অপশনের ভিতরে কিন্তু আপনি ফ্রেম পাবেন। দেখেন এই যে বড় যে একটা ইয়া আছে এখানে বক্স আছে, এই বক্সের ভিতরে কিন্তু বিভিন্ন ফ্রেম এখানে দিয়ে দিছে। তো একবারে শুরু থেকে একবারে এখান থেকে যত আমরা যাবো আস্তে আস্তে দেখেন আমার ছবির ফ্রেমটা কী হচ্ছে, চেঞ্জ হচ্ছে, বিভিন্ন স্টাইলে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখান থেকে ডিজাইনের খাতে কিন্তু আমরা যে কোনো একটা স্টাইলের ফ্রেম চুজ করে আমরা কিন্তু ডিজাইনটাকে আকর্ষণীয় করে তুলতে পারবো। তো এটা গেল হচ্ছে আপনার ফ্রেমের কাজ। এখন এই সেম জিনিসটাই কিন্তু আমরা যদি ম্যানুয়ালি করতে যাই তাহলে এই ক্ষেত্রে দেখেন ডান পাশে কিছু অপশন দিছে এখানে পিকচার বর্ডার। এই পিকচার বর্ডারের ভিতরে কি করে, এটাতে আমরা ছবির চারপাশে বর্ডার দিতে পারবো যে কোনো কালারের আউটলাইনে। এটা হচ্ছে টেক্সট আউটলাইনের মতো কাজ করবে। দেখেন এটা হচ্ছে সাদা একটা পিকচার, ব্যাকগ্রাউন্ডও সাদা, তো আমি এর পাশে একটা ব্ল্যাক কালারের বর্ডার দিয়ে দিই তাহলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগবে। তো এইভাবে চাইলে কিন্তু আমরা যে কোনো কালারের একটা মানে আউটলাইন দিতে পারবো, এবং সেই আউটলাইনে কিছুটা অ্যাডজাস্টমেন্ট অথবা এখানে চেঞ্জেসও এখান থেকে করতে পারবো আমরা। ওয়েট, এরপরে ড্যাশ লাইনের যে ইয়াগুলো আছে সেটাও কিন্তু এখানে দিয়ে দিছে। তো বিভিন্ন ফরম্যাটিং আমরা চাইলে ডিজাইন করার সময় ব্যবহার করতে পারবো। এখন আমরা হচ্ছে পিকচার ইফেক্টে। পিকচার ইফেক্টের ভিতরে দেখেন প্রথমে আছে কি প্রিসেট, এখানে কিছু অপশন আছে সেম পিকচার স্টাইলে যে অপশনসগুলো দেওয়া আসলে এখানে শর্টকাটে, সেই জিনিসগুলো এখানে ম্যানুয়ালি আপনাকে করে নিতে হবে। ঠিক আছে, এখন আমরা আছে শ্যাডোতে। শ্যাডোর
বিভিন্ন অপশন আপনি জাস্ট খালি এখান থেকে কার্সরটা নিয়ে চুজ করবেন এবং ক্লিক করলে কিন্তু সেই ইফেক্টটা এই ছবির উপরে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখান থেকে যে কোনো একটা স্টাইল নিয়ে আপনি কাজ করতে পারবেন। এখন যাব হচ্ছে রিফ্লেকশনে। রিফ্লেকশনটাও সেম, জাস্ট কার্সর নিয়ে আপনার যেই স্টাইলটা পছন্দ হবে সেটাকে চুজ করে আপনি ইউজ করবেন। গোলোর ক্ষেত্রে আপনার পিকচারের জন্য মনে হইতেছে গুলো হইতেছে এরকম একটা কালারের বিভিন্ন গুলো দেওয়ার জন্য আপনি এখান থেকে যে কোনো অপশন চুজ করতে পারবেন এবং চাইলে গোলোর কালারটাকেও এই যে মোর গুলো কালারে যায় চেঞ্জ করতে পারবেন। সফট এজ, এটা হচ্ছে মূলত আপনার যদি এখানে ব্যাকগ্রাউন্ডে সাদা নয় অন্য একটা কালার হতো তাহলে হয়তো এই জিনিসটা ভালো বোঝা যেত। এটা হচ্ছে মানে কি আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে এই জিনিসটা মিলাই দিবে, ছবিটাকে অনেকটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিক্সিং করে দেবে, তো বোঝা যাবে না এরকম। এটা হচ্ছে সফট এজ। বেভেলটা হচ্ছে কি, এটা অনেকটা 3D টাইপের করে, ছবিগুলোকে 3D টাইপের দেখতে মনে হবে, এটা হচ্ছে বেভেল। এবং 3D রোটেশনে গেলে দেখেন এখান থেকে আমরা চাইলে কিন্তু ছবিটাকে 3D রোটেশন করতে পারবো, যে কোনো অ্যাঙ্গেলে আমরা ঘোরাইতে পারবো। তো এইগুলো নিয়ে একটু আপনারা কাজ করবেন, যতই কাজ করবেন তত কিন্তু আপনাদের প্র্যাকটিস হবে, ঠিক আছে। তো এখন আসবো আমরা হচ্ছে পজিশন। যখন আমরা ডিজাইন করি আমাদের কিন্তু যে কোনো টেক্সট অথবা ইমেজ আইকন সেটাকে কিন্তু নির্দিষ্ট পজিশনে সেটাকে অ্যালাইন করতে হয়। তো আমরা এই ছবিটাকে বিভিন্ন জায়গাতে পজিশন অনুযায়ী যদি বসাইতে চাই সেক্ষেত্রে এই যে পজিশন নামক যে অপশনটা আছে সেখান থেকে এই দেখেন প্রথম যে অপশনটা এটা হচ্ছে কি উপরের বাম পাশে, আমরা এটা দেই, এটা হচ্ছে উপরের মাঝখানে, তারপর এটা হচ্ছে উপরের ডান পাশে, এরপর হচ্ছে কি মিডিলের বাম পাশে, এই অপশনটা হচ্ছে ডাইরেক্ট মিডিল বা সেন্টারে, এটা হচ্ছে সেন্টারের ডান পাশে। তো এভাবে চাইলে কিন্তু আমরা বিভিন্ন স্টাইল এখানে চুজ করে আমরা ছবিটাকে বিভিন্ন জায়গায় পজিশন দিতে পারবো। এটা হচ্ছে পজিশনের কাজ। আর র্যাপ টেক্সটের কাজটা আগেই বলছি যে কোনো আইকন অথবা কোনো লোগো ছবি যদি না সরাইতে পারি সেক্ষেত্রে আমরা র্যাপ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট দিলে আমরা যে কোনো ছবি অথবা আইকন সহজেই সরাইতে পারবো। এখন আমরা আসি হচ্ছে ব্রিং ফরওয়ার্ড এবং সেন্ড ব্যাকওয়ার্ড নামে যে অপশনটা আছে এইটা। মনে করেন আমার এখানে একটা ছবি আছে এবং ছবির উপরে আমি আরেকটা শেপ নিতেছি, এখান থেকে শেপ ড্র করতেছি, যেমন এইটা একটা সার্কেল নিলাম আমি। দেখেন এখন আপনি ভালো বুঝতে পারবেন এখান থেকে আমার এই যে সার্কেলটা যে নিলাম আমি, এই সার্কেলটা কি আমার এই ছবিটার উপরে আছে। তো এখন যদি আমি এই সার্কেলটাকে আমার এই ছবির পিছনে নিতে চাই তাহলে কি করতে হবে আমাকে, জাস্ট এই যে সেন্ড অথবা ব্রিং ফরওয়ার্ড থেকে আমরা কোনো পিছনের অবজেক্টকে সামনে নিয়ে আসবো, আর সেন্ড ব্যাকওয়ার্ড মানে কি সামনে কোনো অবজেক্টকে আমরা পরবর্তী কোনো অবজেক্টের পিছনে পাঠাবো। তো সেই ক্ষেত্রের মধ্যে এখান থেকে সেন্ড ব্যাকওয়ার্ড দিয়ে দেখেন তাহলে কিন্তু আমার এই যে ইয়াটা ছিল সার্কেলটা ছিল সেটা কিন্তু এই ছবিটার পিছনে চলে গেছে। এখন যদি আমি এই সার্কেলটাকে আবার এই ছবিটার সামনে আনতে চাই তাহলে কী করতে হবে, আমাকে প্রথমে এই সার্কেলটাকে সিলেক্ট করতে হবে, অথবা এই সার্কেলটাকে সিলেক্ট করে আমাদেরকে কী করতে হবে, এখান থেকে ব্রিং ফরওয়ার্ড দিতে হবে, অথবা এই ছবিটাকে সিলেক্ট করে আমাদেরকে পিকচার ফরম্যাটে যায় সেন্ড ব্যাকওয়ার্ড দিতে হবে। তাহলে কিন্তু আমরা চাইলে এই সার্কেলটাকে আবার সামনে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যারেঞ্জের অপশনটা সেটা। এখন এখানে একটা অপশন আছে, যেমন আমরা যে এই ছবিটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরাইতে চাই অর্থাৎ অ্যালাইনমেন্ট করে চাই, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট অর্থাৎ পজিশন যে অপশন সেমটা, এটা সেম অপশনটা আর কি, অ্যালাইনমেন্ট অপশনটা লেফটে সেন্টারে। অ্যালাইনমেন্ট অপশন দিয়ে কী করতে পারবেন, আপনি বিভিন্ন জায়গায় পজিশন সেট করতে পারবেন এই অ্যালাইনমেন্ট অপশন দিয়ে। এখন আমরা আসবো হচ্ছে রোটেশন। যদি আমরা ছবিকে রোটেট করতে চাই বিভিন্ন অ্যাঙ্গেলে তাহলে এই রোটেশন নামক যে অপশন আছে এখান থেকে চাইলে কিন্তু আমরা সহজেই এটাকে অ্যালাইন করতে অথবা মিরর করতে পারবো। এখন আমরা আসবো হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ক্রপিং। একটা জিনিস খেয়াল করেন, আমার এই ছবিটাতে কিন্তু এই যে অংশটা এখান থেকে এই পর্যন্ত কিন্তু এক্সট্রা আছে, এই হোয়াইট অংশটা কিন্তু এক্সট্রা। তো আমাকে যদি ক্রপ করতে হয় তাহলে ছবিটাতে ক্লিক করে পিকচার ফরম্যাটে যায় আমাদের ক্রপ নামে যে অপশন আছে এখানে ক্লিক করে ক্রপে ক্লিক করলেই কিন্তু আমাদের এখানে দেখেন বিভিন্ন বিন্দুতে অর্থাৎ কর্নারগুলোতে এরকম কিছু ইসের মতো শেপের মতো আসছে। এখান থেকে চাইলে আমরা কিন্তু যে কোনো একটা কর্নার ধরে অথবা শেপ ধরে টান দিয়ে আমাদের নির্দিষ্ট পজিশন মতো এটাকে সেট করে আমরা ক্রপ করতে পারবো, ঠিক আছে। দেখেন এখন জাস্ট যদি আমি এখান থেকে এন্টার প্রেস করি তাহলে ওই অংশটা থাকবে না, আর আমার এটা কিন্তু হুবহু একবারে মিলে গেল।
তো এইভাবে চাইলে কিন্তু আমরা সহজে এটাকে ক্রপ করতে পারবো। আবার যদি বিভিন্ন রেশিও অনুযায়ী আমরা অথবা শেপ অনুযায়ী ক্রপ করে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে যে কোনো একটা শেপ নিয়েও কিন্তু ইচ্ছা করলে ক্রপ করতে পারবো। দেখছেন এইভাবে। তো এটা হচ্ছে ক্রপের কাজ। এখন এই যে পাশে অপশনটা আছে সাইজের ভিতরে দেখেন হাইট এবং ওয়েট। তো এটা হচ্ছে আমরা যখন ছবিটাকে ছোট বড় করব তখন দেখবেন যে এই মানগুলো কিন্তু চেঞ্জ হয়েছে। যখন বড় করব এই মানগুলো বড় হবে, যখন ছোট করব এই মানগুলো কী হবে, ছোট হবে। তো আপনি যদি নির্দিষ্ট একটা সাইজে ছবিটাকে আনতে চান, তাহলে এখান থেকে আপনি ম্যানুয়ালি যে কোনো একটা সাইজ আপনি ইনসার্ট করে ওই ছবিটাকে সেই সাইজে কনভার্ট করতে পারবেন। বোঝা গেছে? তো পিকচারের যে অপশনসগুলো ছিল একবারে রিমুভ ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে এই সাইজ পর্যন্ত সবগুলো অপশনে কিন্তু আমি আপনাদেরকে ডিটেলসে জানাই দিলাম। তো আশা করি এই পিকচারের যে কাজগুলো আছে সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না। যদি সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? এখন আমরা যাব হচ্ছে পরবর্তী অপশনসগুলোতে। এখন আসি ইনসার্টের শেপ। শেপ নামের অপশনটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই। শেপ ছাড়া কিন্তু আপনি যে কোনো ডিজাইন কিন্তু করতে পারবেন না। চাইলে যে কোনো ডিজাইন করতে গেলেই ফার্স্টে আপনার যে অপশনটা আছে সেটা হচ্ছে শেপ। শেপ নিয়ে আপনাদেরকে বিভিন্ন ডিজাইন করতে হবে। সেটা হতে পারে সিভি, অথবা অ্যাসাইনমেন্ট কভার পেজ হতে পারে, অথবা লেটার হেড ডিজাইন হতে পারে। সব ডিজাইনের ক্ষেত্রে কিন্তু আপনার ফার্স্টে লাগবে হচ্ছে কি শেপ। শেপের কাজটা যদি আপনি জানেন তাহলে কিন্তু যে কোনো ডিজাইন আপনি খুব সহজেই করে ফেলতে পারবেন। তো আসলে আমরা দেখি শেপের ভিতরে কী কী জিনিস আছে। তো শেপে যদি আমরা একটু এখানে ক্লিক করি, ড্রপ ডাউনে গেলে কিন্তু এখানে বিভিন্ন শেপের দিয়ে দিছে। এখানে প্রিভিউ যাকে বলে, প্রিভিউ দিয়ে দিচ্ছে ছোটো ছোটো আইকন আকারে। দেখেন এক একটা কিন্তু এক একটা শেপ। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, এটা হচ্ছে রাউন্ড রেক্ট্যাঙ্গেল যেটা বলে, বা রেক্ট্যাঙ্গেল রাউন্ড কর্নার্স, এরকম বিভিন্ন এখানে দিয়ে দিচ্ছে আপনাদের ব্যবহার করার জন্য। নিচে গেলে কিন্তু এখানে কিছু কাস্টমাইজ স্টার টাইপের কিছু আইকন দিচ্ছে, মানে এগুলো হচ্ছে একটা শেপ। জাস্ট আপনি যখন কোনো শেপ দরকার হবে, হয়তো বা একটা রেক্ট্যাঙ্গেল দরকার হতে পারে, এবার জাস্ট রেক্ট্যাঙ্গেল নেবেন। নেওয়ার পর এটা থেকে আরও কিছু কাজ আছে এখানে এই রেক্ট্যাঙ্গেলের উপরে। শেপ ফরম্যাটে দেখেন, শেপ ফরম্যাটে গেলে আরও কিছু কিছু কাজ আছে। এখন যদি আপনি এই শেপের কালার চেঞ্জ করে চান, তাহলে কিন্তু এই যে এখানে যে অপশন আছে এখান থেকেও বিভিন্ন কালার নিয়ে কাজ করতে পারবেন। অথবা দেখেন এখানে আরও 3টে অপশন আছে। ফন্টের কালার যেভাবে আমরা চেঞ্জ করি সেম ওয়েতে এখানে শেপ ফিল নামে যে অপশন আছে, এখানে গেলে ড্রপ ডাউনে আপনি চাইলে যে কোনো একটা কালার এখান থেকে দিতে পারবেন, ঠিক আছে? এবং এইখানে এই শেপের যখন শেপ নেবেন, শেপ নিতে গেলে কিন্তু আপনার এই যে আউটলাইন থাকে, শেপের একটা আউটলাইন থাকে, সে আপনারা সবসময় আপনারা রিমুভ করে দেবেন, তাহলে শেপটা দেখতে অনেকটা ফ্রেশ লাগবে। তো এটা হচ্ছে শেপ নেওয়ার কাজ। এখন মনে করেন আমি সেম ওয়েতে আর একটা শেপ নিতে পারি, যেমন ইনসার্টে যায় শেপে এখান থেকে একটা সার্কেল নিতে পারি। সার্কেল নিয়ে জাস্ট এখান থেকে ড্র করলে দেখেন আমার কিন্তু খুব সহজে একটা বাংলাদেশের যে মানচিত্র সেটা কিন্তু হয়ে যাবে। এখন আমি কি করব, এর কালারটাকেও সেম ওয়েতে চেঞ্জ করে দেব, রেড করে দেব, এবং এটার যে আউটলাইন আছে এই আউটলাইনটাকে কী করবো, রিমুভ করে দেব। ব্যাস, আমার কিন্তু একটা বাংলাদেশের পতাকার ডিজাইন হয়ে গেল। দেখছেন, আমরা কিন্তু শেপের কাজ যদি জানি, শেপের কাজ জানলে আমরা খুব সহজে কিন্তু যে কোনো ডিজাইন দাঁড় করায় ফেলাতে পারবো। তো শেপের কাজটা আছে খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা যাব হচ্ছে ইনসার্টের আইকনস নিয়ে। যখন আপনি ডিজাইন করবেন তখনই কিন্তু লোগোর দরকার হবে, বিভিন্ন আইকনের দরকার হবে। তো সেই আইকনগুলো কিন্তু আপনাকে নেট থেকে ডাউনলোড দিয়ে নিতে হবে। ক্রোম ব্রাউজার হোক বা অন্য যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ করে আপনাকে ডাউনলোড দিয়ে নিতে হবে। কিন্তু বর্তমানের যে আপডেট সফটওয়্যারগুলো আছে মাইক্রোসফট ওয়ার্ডের, সেই সফটওয়্যারের ভিতরে কিন্তু এই দেখেন আইকনস নামে কিছু অপশন, এখানে আইকনের একটা অপশন যেটা আছে নির্দিষ্ট করে সেই আইকনটা এখানে দিয়ে দিছে। এখানে যদি আপনি ক্লিক করেন, দেখেন আপনাকে সরাসরি যে কোনো একটা ব্রাউজারে নিয়ে যাবে। এখানে আছে স্টক ইমেজেস, অর্থাৎ এইখান থেকে আপনি যে কোনো আইকন চাইলে আপনি জাস্ট খালি ক্লিক করবেন এবং ইনসার্ট করলে সেটা কিন্তু অটোমেটিক এখানে ইনসার্ট হয়ে যাবে। আপনাকে কিন্তু যে ইন্টারনেট থেকে খুঁজতে হবে না, খুঁজতে গেলে আপনাকে অনেক সময় নিয়ে খুঁজতে হবে, অর্থাৎ পছন্দ হবে না। কিন্তু এখান থেকে চাইলে কিন্তু খুব সহজে যে কোনো একটা আইকন আপনার পছন্দ হবে এবং খুব সহজে আপনি চাইলে ইনসার্ট করতে পারবেন। তো ধরেন আমি যদি এখান থেকে একটা আইকন চুজ করি, যেমন এই আইকনটা, জাস্ট এখানে ক্লিক করব, এখান থেকে ইনসার্ট দিলেই কিন্তু আমার আইকনটা এখানে ইনসার্ট হয়ে যাবে। তো দেখেন ইনসার্ট হয়ে গেছে। এখন
আপনি চাইলে কিন্তু এটাকে রিসাইজও করতে পারবেন অথবা কালারও চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। সেম ওয়েতে আপনি যদি এখান থেকে অন্য কোনো একটা নির্দিষ্ট আইকন চান, যেমন হতে পারে ফোন কলের আইকন, যেমন PHONE ফোন লিখে সার্চ দিবেন, দেখেন এখানে ফোন কলের আইকনগুলো কিন্তু চলে আসছে। এখান থেকে সিলেক্ট করে ইনসার্ট দিলে কিন্তু আমার আইকনগুলো এখানে অটোমেটিক চলে আসবে। তো এইভাবে চাইলে কিন্তু আমরা বর্তমানে যে আপডেট ভার্সনটা আছে সেই ভার্সনটাকে ইউজ করে আইকনগুলোকে খুব সহজেই ইনসার্ট করতে পারবো, আমাদেরকে আর খুঁজে বের করতে হবে না। চলুন দেখি এখন পরবর্তী অপশনে কি আছে। ইনসার্টের পরবর্তী অপশনটা আছে কি 3D মডেল। তো এইখানে 3D টাইপের কিছু কিছু ইমোজি বা আইকন এখানে ইনসার্ট করে দিছে। তো আমরা যে এখানে ড্রপ ডাউনে ক্লিক করি, এখান থেকে চাইলে আপনি যদি আপনার যে ডিভাইস আছে ডিভাইসের ভিতরে যদি কোনো 3D মডেল টাইপের কোনো একটা ফরম্যাট থাকে সেটা আপনি চাইলে এখান থেকে ইনসার্ট করতে পারবেন, অথবা স্টক 3D মডেলস নামে যে অপশন আছে এখানে গেলেও কিন্তু আপনি চাইলে দেখেন অনলাইনে এখানে বিভিন্ন ধরনের ইমোজি আছে, টুলস আছে, এগুলো সবই কিন্তু 3D। কীরকম দেখেন, আমি এখান থেকে একটা ইমোজি নেই। তো ইমোজি নিলে এই দেখেন যে ইমোজিটা আপনি চুজ করবেন সেটা কিন্তু 3D আকার এখানে শো করবে। তো এখান থেকে মনে করেন আমি এই ইমোজিটা নিতেছি, ইনসার্ট করতেছি। এখন দেখেন এই যে একটা রোটেশন নামে যে অপশনটা আছে এটা কিন্তু 3D হয়ে গেছে অটোমেটিক। এইভাবে চাইলে কিন্তু আপনি এখান থেকে রোটেটও করতে পারবেন বিভিন্ন অ্যাঙ্গেলে, ঠিক আছে, এটাকে রোটেট করতে পারবেন। তো আপনি চাইলে কিন্তু বর্তমানে যে ইয়াটা আছে সফটওয়্যারটা আছে এটা থেকে আপনি 3D টাইপের যে ইমোজিগুলা অথবা আইকনগুলো খুব সহজেই কিন্তু আপনি ইউজ করতে পারবেন বিভিন্ন কাজের ক্ষেত্রে। তো এখান থেকে আরেকটা ইনসার্ট করি, যেমন মনে করেন এখান থেকে কি আছে, এই একটা আছে মনে করেন, এখান থেকে এটা আমি ইনসার্ট করি। জাস্ট এখান থেকে ইনসার্ট করলেই কত সুন্দর চলে আসতেছে, দেখছেন। তাহলে এটা আপনার অ্যাঙ্গেলও চেঞ্জ করতে পারবেন। তো এটা হচ্ছে আপনার ইসের কাজ, 3D মডেলের কাজ। এখন আমি আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তো চলুন এগুলোকে ডিলিট করে দিই। তো আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কি স্মার্ট আর্ট। স্মার্ট আর্টটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো স্মার্ট আর্টের ভিতরে যখন আমরা ক্লিক করবো দেখেন এখানে বক্স আকারে কিছু কিছু ইনফরমেশন দেওয়ার জন্য ব্লক তৈরি করে দিছে। যেমন এখান থেকে চাইলে লিস্ট আকারে অথবা প্রসেস আকারে, সার্কেল আকারে যে কোনো একটা ফরম্যাট নিয়ে আমরা চাইলে কিন্তু একটা সুন্দর একটা ছক আকারে একটা ডকুমেন্ট আমরা তৈরি করতে পারবো। তো কীভাবে তৈরি করবো দেখেন, আমি এখানে দেখাই। লিস্ট থেকে একটা অপশন নেই, যেমন এই একটা অপশন আছে এখানে, যাওয়ার পরে ওকে যদি দেই, ওকে প্রেস করলে এরকম আসবে। আসার পরে এখান থেকে আপনি এইটারও বিভিন্ন ফরম্যাট চেঞ্জ করতে পারবেন। যেমন এখানে আছে বিভিন্ন ফরম্যাট আবার দেওয়া আছে, এবং এর ভিতরে কালারও চেঞ্জ করতে পারবেন। এখানে কিছু 3D টাইপের কিছু স্টাইল বা ফরম্যাট দিয়ে দিছে, এখান থেকে যে কোনো একটা স্টাইল আপনি ইউজ করতে পারবেন। যেমন আমি এইটা চুজ করবো, এখানে লেখি। যেমন আমার যদি কিছু কিছু আমি যেমন এখানে কী কী সার্ভিস দিই সেই সার্ভিসগুলো যদি লিখি একটু কষ্ট করে, দেখেন আমি এখানে একটা চার্ট তৈরি করছি, এবং এই চার্টে কিন্তু আমার এখানে যে লেখি হেডিংয়ে যে আওয়ার সার্ভিসেস, এবং পরবর্তীতে বক্স আকারে আমার যে সার্ভিসগুলো সেই সার্ভিসগুলো এখানে লিস্ট করছি। এখন চাইলে এটার কালার কিন্তু আমি চেঞ্জ করতে পারবো, তবে স্টাইলও চেঞ্জ করতে পারবো। দেখেন এখানে বিভিন্ন কালার দিয়ে দিছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফরম্যাটে বিভিন্ন কালার এখানে চেঞ্জ হয়ে গেছে। তো আমরা ডিজাইন করার সময় কিন্তু এখান থেকে সহজেই যে কোনো একটা কালার চুজ করে আমরা ডিজাইনটাকে আরও আকর্ষণীয় করে তুলতে পারবো, ঠিক আছে। তো এই কাজগুলোকে আমরা জানতে হবে আগে, কাজগুলো যদি না জানি টুকিটাকি তাহলে কিন্তু ডিজাইন করতে পারবো না। তো এটি হচ্ছে মূলত স্মার্ট আর্টের কাজ। এবং এখানে ফরম্যাট নামে যে অপশন আছে এখান থেকে আপনি চাইলে এর কালারটাকে ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবেন। এটাতে আমি জাস্ট একটা ফরম্যাট থেকে সরাসরি চেঞ্জ করছি। আপনি ম্যানুয়ালি চেঞ্জ করতে গেলে বিভিন্ন ফরম্যাটটাকে জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে শেপ ফিলে গিয়ে আউট লাইন সিলেক্ট করে আপনাকে এটাকে এর কালারগুলোকে চেঞ্জ করতে হবে। অথবা যে কোনো একটা ইফেক্ট যদি দিতে চান সেই ক্ষেত্রে এখান থেকে যে 3টা অপশন আছে এখান থেকে চাইলে আপনি টেক্সট ইফেক্ট অথবা শেপের যে ইফেক্টগুলো সেগুলোও অ্যাপ্লাই করতে পারবেন। এখন আমরা যাব হচ্ছে চার্টে। চলুন দেখি চার্টের ভিতরে কি আছে। আমাদের চার্টের দিকে একটু লক্ষ্য করি। তো চার্টের উপর লক্ষ্য করে এখন আমরা যে চার্টের উপরে ক্লিক করি, ক্লিক করার সাথে দেখেন এরকম একটা উইন্ডো চলে আসছে। এখান থেকে আমরা কিন্তু বিভিন্ন ধরনের চার্টের নাম শুনছি, পরিসংখ্যানের অঙ্ক করার সময় অথবা ট্যালির অঙ্ক করার সময় কিন্তু আমাদের এই চার্টগুলো লাগে। যেমন এখান থেকে লাইন চার্ট আছে, বিভিন্ন যেমন আবহাওয়ার বা বিভিন্ন একটা পর্যায় সারণী বা যাই বলে
বিভিন্ন পরিসংখ্যান তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমাদের এই চার্টগুলো খুবই গুরুত্বপূর্ণভাবে কাজে লাগে। এই একটা আছে পাই চার্ট। তো এখান থেকে যে কোনো একটা চার্ট নিয়ে আমরা যখন কাজ করবো, যেমন পাই চার্টটা নিয়ে যদি আমি কাজ করে যাই, তাহলে আমাকে যে কোনো একটা ফরম্যাটের চার্টকে আপনার প্রথমে সিলেক্ট করতে হবে এবং এখান থেকে ওকে প্রেস করলে কিন্তু আমার ওই ফরম্যাটটা এখানে চলে আসবে এবং সাথে সাথে কী হবে, এক্সেলের একটা ডাটা শিট এখানে আমাদের ইনসার্ট করে দেবে। দেখেন এখানে কিছু কিছু ভ্যালু দিছে ফার্স্ট কোয়াড্রেন্টে অথবা প্রথম যে ইয়াটা আছে এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকমভাবে প্রত্যেকটা অংশ ভাগ ভাগ করে দিছে এবং প্রত্যেকটা অংশের কী আছে, বিভিন্ন মান আছে। দেখেন এখানে 8.2, তার মানে কি এই ফার্স্ট ইয়াটা এটার মানটা আছে সবচেয়ে বেশি এবং এইগুলোর মানগুলো কি আস্তে আস্তে কমে গেছে, এই জন্য এটার অংশগুলো কি আস্তে আস্তে কমে গেছে। এবং চাইলে কিন্তু আপনি এইগুলার ফরম্যাটিংটাও চেঞ্জ করতে পারবেন, এখান থেকে যায় যে কোনো একটা ফরম্যাটিং নিয়ে আপনি কাজ করতে পারবেন। অথবা এখান থেকে যদি আমি এটার এই যে স্টাইলটাকেও চেঞ্জ করে দিই, যেমন এখান থেকে বার আছে, বার দিতে পারি, অথবা লাইন, কলাম আছে, কলাম আকারে যে কোনো একটা ফরম্যাটিং দিয়ে ওকে দিলে কিন্তু আমার এখানে ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে চাইলে কিন্তু স্মার্ট আর্টের মতো যে কোনো ফরম্যাটিং নিয়ে আমি কাজ করতে পারবো। এবং এখান থেকে যে কোনো ভ্যালু যদি আমি এখান থেকে চেঞ্জ করে দিই, যেমন এখানে 8.2 আছে আর 3.2 আছে, আমি এটাকে বাড়াই দিই, যেমন এখান থেকে আমি 10 করে দিই, 10 করে দিয়ে এখানে এন্টার দিই। দেখেন আমার এখান থেকে এই ভ্যালুটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এটা হচ্ছে চার্টের কাজ। এখন আসি সর্বশেষ অপশন, স্ক্রিনশট। আপনি চাইলে কিন্তু এখান থেকে স্ক্রিনশটও নিয়ে পিকচার আকারে যে কোনো একটা স্ক্রিনশট আপনি ইনসার্ট করতে পারবেন। কীভাবে দেখেন, আমি এখান থেকে স্ক্রিনশট নেওয়ার যে অপশনটা আছে এখানে ক্লিক করলে ফার্স্টে আমার যে ইয়াটা এখানে স্ক্রিনশট দেওয়া আছে ওইটা কিন্তু এখানে প্রিভিউ আকারে আছে এবং পরবর্তী স্ক্রিনশট নেওয়ার জন্য স্ক্রিন ক্লিপিং নামে অপশনটা আছে, এটাকে ক্লিক করলেই আমরা কিন্তু এই যে উইন্ডো আছে সেখানে নিয়ে যাবে। এখান থেকে আমি জাস্ট খেলে এইভাবে সিলেক্ট করে দেবো, করে দিলে ওইটা কিন্তু আমার উইন্ডোটা স্ক্রিনশট আকারে অর্থাৎ পিকচার আকারে এখানে ইনসার্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে স্ক্রিনশটের কাজ। তো ইলাস্ট্রেশনস নিয়ে যে অপশনসগুলো এখানে ছিল, পিকচার থেকে একবারে স্ক্রিনশট পর্যন্ত সবগুলো নিয়ে ডিটেলস আলোচনা করার চেষ্টা করছি এই ভিডিওতে। যদি কোনো কিছু বুঝতে আপনাদের অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট অপশনে গিয়ে আমাকে জানিয়ে দিবেন যে ভাই এই জিনিসটা বুঝতে পারিনি, আমি দরকার পরবর্তী যে কোনো একটা লেসন আমি ওইটা নিয়ে দ্বিতীয়বার আলোচনা করব। আর আশা করি আপনাদের আজকের লেসনটা ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।